ভারতীয় যে ব্যবসায়িক প্রতিনিধি দলটি এসেছিলেন সেখানে তাদের কনফেডারেশন অফ ইন্ডিয়ান বিজনেসের সিসিআই তারা বলেন সেই আমাদের যেটা অ্যাপেক্স বডি ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স সেটার ভারতীয় যেটি সংগঠন তারও নেতৃবৃন্দ এসেছিলেন এবং বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ছিলেন, যাদের মধ্যে কারো কারো আবার বাংলাদেশে ইতিমধ্যে বিনিয়োগ আছে, যেমন গোদরেজ। তো তারা তাদের কিছু সমস্যার কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে ল্যান্ড বর্ডার জনিত সমস্যা। বেনাপোলে আমাদের সাইডে কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা আরও বেশি দক্ষতা প্রয়োজনীয়তাটা তুলে ধরেছেন। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে মানে এটা আরও যদি ফ্যাসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো, বিনিয়োগকারীরা সেই কথা তুলে ধরেছেন। আর আরেকটি প্রস্তাব এসেছে, সেটি হলো ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্ক ফোর্স করার। একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন। তো সেটা তারা আজকে এফপিসিসির কাছে তুলবেন। এফপিসির সাথে তাদের মধ্যাহ্নভোজ আছে এবং ভালো উদ্যোগ এটি। তো আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ। খুবই নির্দোষ একটা প্রশ্ন। এটি হলে কি হবে? আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভারত তার জিডিপির 6.5% ব্যয় করে প্রতি বছর। তা আমাদের জিডিপি যদি ধরেন $500 বিলিয়ন হয়, 6.5% আমি তুলনাটা বোঝানোর জন্য বলছি। 6% হলে 500 বিলিয়নের একটা জিডিপির, তার মানে 6×5 $30 বিলিয়ন। তো $30 বিলিয়ন মানে $3,000 কোটি। $3,000 কোটি মানে প্রায় 4 লাখ কোটি টাকা। তো আমাদের এডিপির সাইজই তো এত না, ইনফ্রাস্ট্রাকচারে সেই পরিমাণ খরচ থেকে অনেক দূরে আছে। আর আপনি আমরা আগামী দিনে $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে চাই, তো অবকাঠামো তো দরকার। তো অবকাঠামোর জন্য, নির্মাণের জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার, অবকাঠামো কী মনে করেন আপনি এখন ঢাকা চট্টগ্রাম ট্রেন লাইন, নতুন ট্রেন লাইন করবেন বা নতুন হাইওয়ে করবেন বা বাংলাদেশের অন্য কোনো জায়গায় হাইওয়ে করবেন, আপনি পোর্টের জন্য অবকাঠামো তৈরি করবেন, এলএনজির জন্য অবকাঠামো তৈরি করবেন, এগুলি সবই হচ্ছে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া তো অর্থনীতি আগাবে না, বিনিয়োগ আগাবে না। তো অবকাঠামোর পিছনে বিনিয়োগ দরকার। তো সেই বিনিয়োগের জন্য যদি ইন্ডিয়ান বিনিয়োগকারীরা আগ্রহী হন আর সেটা যদি আমাদের জন্য ফলদায়ক হয়, তাহলে সেই সহযোগিতা তো হতেই পারে। এটি একটি ওয়েলকাম প্রপোজাল। তারা কি আগ্রহ দেখিয়েছে ক্ষেত্রে? তারা আগ্রহ দেখিয়েছেন। তারা টাস্ক ফোর্স, মানে এটা B2B, বিজনেস টু বিজনেস টাস্ক ফোর্স করার একটা প্রস্তাব করেছেন। তো আজকে ফেডারেশন আমাদের এফবিসির সাথে তাদের একটি বৈঠক আছে, সেখানে সেই প্রস্তাবটা তারা তুলবেন এবং আমার মনে হয় এটা একটি ভালো উদ্যোগ হতে পারে। আমি মনে করি এটা একটা ভালো। ভারতের সাথে তো এমনিতেই অন্তর্বর্তী সরকারের সময় দেখেছিলাম যে বাংলাদেশের যে সম্পর্ক আগে ছিল সেখানে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের কিছু কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এক্সপোর্টের ক্ষেত্রে, সেই জায়গাগুলো আলোচনা হয়েছে কিনা, ব্যবসায়িক সম্পর্কটাকে ডেভেলপ করছে কিনা আমাদের দুই দেশে। ইনারা কিন্তু ব্যবসায়ী, সরকারের প্রতিনিধি না। ওনারা ভারতীয় বিনিয়োগকারী, সম্ভাব্য বিনিয়োগকারী বা বিনিয়োগ করেছেন বাংলাদেশে, এবং তাদের অ্যাপেক্স বিজনেস বডির কিছু প্রতিনিধি এসেছিলেন দেখা করতে। তো সেখানে তারা বলেছেন যে ল্যান্ড বর্ডারগুলি দিয়ে যদি মালামাল আসা যাওয়া করে, তার এখানে ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছেন তারা বলেছেন যে তাদের পণ্যের খরচটা তাদের কমবে, কাঁচামালের খরচ কমবে। তো আর ট্রেড যত বাড়বে সেটি তো সবার জন্য লাভজনক। তো সেই হিসাবে এই সমস্ত আলাপ হয়েছে, কিন্তু তারা তো সরকার না। এই কাজগুলির সিদ্ধান্ত নেওয়ার অথরিটি, এখতিয়ার হচ্ছে দুই দেশের সরকার। ভারতের সাথে বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্ক, এই যে ব্যবসায়িক ক্ষেত্রে সেটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন নাকি পড়বে না? ব্যবসাটাকে আলাদা কিনা ভারতের সাথে আমাদের আসলে বাণিজ্যিক সম্পর্ক? মানে প্রত্যেকটা জিনিসই তো ইন্টারলাইন্ড। আপনি কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে পারেন না। আমরা আগামী দিন আশাই করতে পারি যে দুই দেশের উন্নতির স্বার্থেই
ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন, এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। মানে আগামী দিনে আপনি লক্ষ্য করছেন আমার ধারণা, আশা করি সরকারে তো আপনিও আছেন, আচ্ছা, বলুন। সরকারে তো আপনিও আছেন, মানে পার্ট অফ গভর্নমেন্ট আপনি কি চাচ্ছেন বা সরকার কি চাচ্ছে না যে ভারতের সাথে রিলেশনটা একটু মানে বিজনেস রিলেশন আমি কি বললাম এখন স্যার যে সবার উন্নতির স্বার্থেই দেখেন, ইউরোপের দেশগুলি একটা কমন ট্রেড ব্লক করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন। তো ইউরোপিয়ান ইউনিয়ন করার আগের অবস্থা আর ইউরোপিয়ান ইউনিয়ন করার পরের অবস্থাটা দেখেন, একটা ট্রেড ব্লক। আরসিইপি একটা ট্রেড ব্লক, সেরকম আফ্রিকাতেও ট্রেড ব্লক আছে। আমরাও এক সময় সার্কের পরে আমরা সাবটা করেছি। তো বাণিজ্যিক যে এই যে ব্লকগুলি, ট্রেড ব্লকগুলি, রিজিওনাল ব্লকগুলি হয়, এগুলি হয় তো অর্থনীতির প্রসারের জন্য। মুর্তজা ভাই, একটা প্রশ্নের কারণে 180 দিন গেল সরকারের গতকালকে, এই আপনাদের একটা লক্ষ্যমাত্রা ছিল 180 দিনের, আপনি বাণিজ্য মন্ত্রী, এই 6 মাসে আপনি বাজার ব্যবস্থাপনা কতটা পজিটিভ নিতে পারছেন, মানুষের জন্য স্বস্তিদায়ক করতে পারছেন? জিনিসপত্রের দাম এখন যেটা আছে সেটা বাণিজ্য মন্ত্রী হিসাবে আপনি স্বস্তি ফিল করছেন কিনা? শুনুন, একটা জিনিস আপনার মনে রাখতে হবে, আপনি যখন একটা তুলনা করেন, তো তুলনার একটা মানদণ্ড রেখে একটা তুলনা করেন। আপনার প্রশ্নটা যদি হয় যে এই দেশের একজন নাগরিক হিসাবে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য, এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না, মোটেই না। আমি সন্তুষ্ট হব জীবনযাত্রার ব্যয় এখন যা আছে যদি তার থেকে সাবস্টেন্সিয়ালি কম। এখন সেই কমানোর জন্য কতগুলি অনুঘটক আছে। একটা হলো, সেটার জন্য বিদ্যুৎ হতে হবে আপনার সাশ্রয়ী মূল্যে, আপনার লজিস্টিক কস্ট, এটা আমাদের লজিস্টিক কস্ট হচ্ছে জিডিপির 16%, যেখানে ইন্টারন্যাশনাল এভারেজ হচ্ছে, স্ট্যান্ডার্ড এভারেজ 10%। তার মানে আপনি কৃষক উৎপাদন করে তার উৎপাদনের জায়গায় সেখানে যে তার মূল্যটা পায়, খুচরা বাজারে আসতে আসতে তার মধ্যে একটা পার্থক্য হয়। যখন অবকাঠামোর উন্নয়ন হবে, আবার ওই আগের কথায় ফিরতে হয়, ইনফ্রাস্ট্রাকচার যখন ভালো ইনফ্রাস্ট্রাকচার হবে, অবকাঠামো যখন ভালো হবে, যোগাযোগটা যখন স্মুথ হবে, আপনার উৎপাদনের জন্য যেটা জ্বালানির নির্ভরতা, সেটা যখন নির্ভরযোগ্য একটা অবস্থায় পৌঁছাবে, তখন জীবনযাত্রার ব্যয়টা কমবে। এটার জন্য তো অনেকগুলি শর্ত। আপনি কবে নাগাদ মানুষ একটু স্বস্তি করে বাজার থেকে ফিরতে পারবে বলে বাণিজ্য মন্ত্রী কোনো মেসেজ আসছে এবং পারবে? প্রত্যাশাটা আপনি আমাকে মানে গণক ঠাকুর হতে বলছেন, এটা তো এইভাবে গণক ঠাকুর হওয়া যায় না। এই 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 জিনিসটা হওয়ার জন্য এবং এটার কোনো আপনি আইডিয়াল একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারবেন না। জীবনযাত্রার ব্যয় কমানো এটা একটা ক্রমাগত পদক্ষেপ। মনে করেন উৎপাদন ব্যয় কেন বাড়ে? উৎপাদন বাড়ে যদি উৎপাদনের অনুঘটকগুলো, উৎপাদন করার জন্য আপনি একটা মিল স্থাপন করবেন, সেই মিলে বিনিয়োগ নেবেন, ঋণ নেবেন, তাহলে ঋণের সুদ কমতে হবে। আপনি পণ্য উৎপাদন করবেন, সেটার জন্য জ্বালানি, সেটা গ্যাস হোক, ইলেকট্রিসিটি হোক, তাহলে সেটা কম হতে হবে। আপনার যিনি উৎপাদন করেন, যে শ্রমিক, তার প্রোডাক্টিভিটি বেশি হতে হবে, উৎপাদনশীলতা বেশি হতে হবে। আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে, যাতে আপনি সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে পারেন। এরকম অনেকগুলি জিনিস মিলে একটা আইডিয়াল কন্ডিশনে পৌঁছা যায়। এটা একটা ফরমাইশি ব্যাপার না যে আপনি একটা ক্যালেন্ডারের তারিখ বলেন যে অমুক তারিখ থেকে জিনিসটা। এটা কি আপনি পারছেন, মানে আপনি যে বিষয়ের অনুঘটকগুলো আমরা আগাচ্ছি। আপনি একটু জিনিসটা বিবেচনা করেন, আমরা যে অবস্থায় দায়িত্ব নিয়েছি সেখানে আমাদের কাছে গ্যাস সরবরাহের জন্য 2টো এলএনজির এফএসআরইউ আছে। নতুন একটা এফএসআরইউ সংযোগের জন্য 2 থেকে 4 বছর সময়ের দরকার। কারণ শুধু এফএসআরইউ না, এফএসআরইউর সাথে আপনি মূল গ্রিড পর্যন্ত একটা সাবসি পাইপলাইন গাড়তে হয়। ইতিমধ্যে সরকার একটা এফএসআরইউ কনস্ট্রাক্ট করার জন্য অনুমোদন দিয়েছেন, নীতিগত অনুমোদন দিয়েছেন। আরও কয়েকটার জন্য সরকার কাজ করছে। সরকার আমাদের কয়লা ভিত্তিক বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে নিরবিচ্ছিন্নভাবে চালানো যায় তার জন্য কাজ করছেন। এতগুলি প্রতিবন্ধকতার মুখেও আমরা দ্রব্যমূল্য, আমি আপনাদেরকে একটা চার্ট করে দেবো, তাহলে আমাদের সবার জন্য কম্পেয়ার করাটা ইজি হবে। 24-এ আমরা কোথায় ছিলাম, 25-এ কোথায় ছিলাম, এখন কোথায় আছি। এত প্রতিবন্ধকতার মধ্যেও আল্লাহর মেহেরবানি, এটা কোনো কারো কৃতিত্ব না, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আমাদের ভোক্তাদের
শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। এটা কিন্তু সোজা ব্যাপার না। এই জিনিসগুলি করার জন্য অনেকগুলি সাপোর্টিভ মেকানিজম দরকার। তো অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা যে কাজগুলি করছি, আমার মনে হয় আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলছি। এখন আপনি যদি বলেন যে 6 মাসের মাথায় আমাকে দৃশ্যমান রেজাল্টগুলি এনে দেন, আপনার এটা বুঝতে হবে এই রেজাল্ট তৈরির জন্য একটা একটা প্রক্রিয়া লাগে। সেই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার সময় আপনাকে বাজারে সবজি আপনি 60 থেকে 80 টাকা কেজি বা 90 টাকা বা 100 টাকা কেজিও আছে, এটাকে আপনি যদি স্থিতিশীল বলেন, মানে এটা তো অনেকের কাছে, মানে আমার মতো লোকের কাছেও অনেক বেশি, এটা কি আপনি স্থিতিশীল বলছেন না? ভাই, আপনার একটা জিনিস বুঝতে হবে যে সবজিটা হলো শীতের উৎপাদন। হ্যাঁ, আপনি এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজকে হচ্ছে 18 অগাস্ট। হ্যাঁ, আপনি যদি বছরের অফ সিজনে গিয়ে বলেন এখন আমাকে আম এনে দেন 40 টাকা কেজি, এটা যাকে বলবেন তার প্রতি আপনি সুবিচার করবেন। আমাদের দেশে এখনো এরকম সায়েন্টিফিক মডেলে গ্রিন হাউস উৎপাদন শুরু হয় নাই, যে সারা বছর অ্যাভেলেবল রাখার জন্য পরিকল্পিত উপায়ে আমাদের উৎপাদকরা সবজি উৎপাদন করে। এই যে যেমন ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। পেঁয়াজ বাংলাদেশে এখন 40 লক্ষ টনের বেশি উৎপাদন হয়। আমাদের যে পরিমাণ চাহিদা, দেশের যে চাহিদা, তার থেকে অনেক বেশি পরিমাণ পেঁয়াজ এখন আমরা উৎপাদন করছি। তারপরেও বছরের একটা সময় এসে পেঁয়াজের গ্যাপ পড়ে, কারণ সিজনাল গ্যাপ। এই জিনিসগুলি আপনার বুঝতে হবে যে আমাদের উৎপাদকরা সময়ের সাথে সাথে সিজনের যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার মতো করেও তারা উৎপাদনের একটা ফেজে যাবে। যেমন আজকে থেকে কিছুদিন আগেও সিলেট অঞ্চলে তরমুজ হতো না। এখন সিলেটে যে সময় তরমুজটা তুলে, মানে ফসলটা হাতে আসে, সেই সময় বাংলাদেশের অন্যান্য জায়গায় তরমুজ বোনা শুরু হয়। তো এইভাবে এটা এই যে ম্যাচুরিটি বা এই যে বিজনেসটা ফ্লারিশ করা, উৎপাদনের ম্যাক্সিমাম রিটার্ন তুলে আনা, এটাও একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া। আমাদের কৃষি মন্ত্রণালয় এই বছরই উদ্যোগ নিচ্ছেন এই সিজনাল গ্যাপটা, কাঁচামরিচ, পেঁয়াজ ইত্যাদির ক্ষেত্রে সিজনাল গ্যাপটা কমিয়ে নিয়ে আসার জন্য তারা ইভেন কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য প্রজেক্ট হাতে নিতে হচ্ছে। এই ফলগুলি দেখার জন্য আপনার একটু অপেক্ষা করুন। আমরা ফরমাইশি হবে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম যে অনেকগুলো বর্ডার হাট বন্ধ হয়ে গিয়েছিল। সেই বর্ডার হাটগুলো চালু এবং নতুন করে বৃদ্ধির কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? সেটা আমাদের ইন্ডিয়ান কাউন্টার পার্টির সাথে বসলে তখন আপনাকে এই ফলাফলটা বলতে পারবো। তবে ট্রেড যত বাড়ে, আমি আগেও বলেছি, ট্রেড যত বাড়ে সেটাই সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষের জন্য লাভজনক বিষয়। ধন্যবাদ। গ্যাস বিদ্যুতের সমস্যাটা, তার মানে গ্যাস বিদ্যুৎ বাজারের উপর আসলে স্থিতিশীলতা বলাটা মুশকিল বিষয়। এরকম এটার সাথে যদি এটাই তো কালকে অর্থমন্ত্রী বলছে বিবর্ষণ। আপনি আমাকে বলেছেন যে জিজ্ঞেস করেছেন দ্রব্যমূল্যের আইডিয়াল কন্ডিশনের জন্য একটা হচ্ছে লজিস্টিক কস্ট কমাতে হবে, তাই উৎপাদন ব্যয় কমাতে হবে। এই জিনিসগুলি করার জন্য অনেকগুলি সাপোর্ট মেকানিজম দরকার, সেটার ব্যাখ্যাটাই আমি আপনাকে দিয়েছিলাম। ধন্যবাদ।